গুজরাটের নাডিয়াড গ্রাম, এবং সেই গ্রামে হঠাৎই 2025-এর 9 ফেব্রুয়ারি একসাথে তিনটে মৃত্যুর কারণ কি ছিল? হার্ট অ্যাটাক। কিন্তু তিনটে সুস্থ মানুষের এরকমভাবে হঠাৎ হার্ট অ্যাটাকের ফলে মৃত্যু যখন হয়, তখন গ্রামবাসীরা সন্দেহ করতে থাকে, কেন এই মৃত্যু? এই মৃত্যুর পিছনে কে আছে? ভূত আছে? আর তারা কি এমন দেখলো যে একই জায়গায় বসে তিনজনের এইভাবে মৃত্যু হলো? গ্রামে ভূত চলছিল নাকি দিনের বেলা, নাকি গ্রামের মধ্যে অন্য কিছু হচ্ছিল? গ্রামে কি কোনো সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছিল? গ্রামে চলছিল একটা মৃত্যুর এক্সপেরিমেন্ট। পুলিশ যখন তদন্ত করে এই 3 মৃত্যুর রহস্য বার করবে, তখন গ্রামবাসীরা রীতিমতন অবাক হয়ে যাবে। 9 ফেব্রুয়ারি 2025 দুপুরবেলা ওই 11টা কি 11:30 বাজে। তখন একটা রদ্দি মালের দোকানের পাশ থেকে এক ব্যক্তি হেঁটে যাচ্ছে। হঠাৎই সে দেখে ওই দোকানের তরু ভাই চৌহান, ওই গ্রামেরই রবীন্দ্র, যে একটা ফুচকার দোকান চালায়, তার সাথে সাথে গঙ্গারাম, যে মজদুরের কাজ করে, এই 3 জন অজ্ঞান হয়ে ওই রদ্দি মালের দোকানেই পড়ে আছে। রদ্দি মালের দোকানটা তরু ভাই চৌহানের ছিল। তরু ভাই সে মুখ এবং বধির ছিল, কিন্তু এই 3 জন ওইভাবে অজ্ঞান হয়ে কেন পড়ে আছে সেইটা দেখে তার কোশ্চেন আসে। তারা দিনে দুপুরে কি মদ খেয়েছে, কিন্তু তাদের ব্যাপারে এই রকম কোনো তথ্য গ্রামে তো প্রচারিত ছিল না। তো সে গিয়ে চেক করে দেখে, এবং চেক করতেই সে ভয় পেয়ে যায়। সে দেখে 3 জনের কারোরই পালস নেই। সে গ্রামের অন্যান্য মানুষদের ডেকে আনে। তারা সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যায়, এবং নিয়ারেস্ট হসপিটালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। তাদের 3 জনের ময়না তদন্ত হয়, এবং সেই ময়না তদন্তের রিপোর্ট 2 দিন পর আসে। সেখানে বলা হয় যে 3 জনেরই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। বর্তমানে ভারতে হার্ট অ্যাটাকে মৃত্যু হওয়া নর্মাল। কেউ জিমে যাচ্ছে, কেউ নাচ করছে, হঠাৎই তার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তাদের বয়স খুব একটা বেশি না, কারোর 20 হতে পারে, কারোর 25 হতে পারে, কারোর 40 হতে পারে। তারা সবাই ফিট। তো এই ক্ষেত্রে হার্ট অ্যাটাকে আজকাল মানুষ খুব একটা সন্দেহ করে না। কিন্তু পুলিশের কাছে যখন এই খবরটা যায়, পুলিশ সন্দেহ করে। পুলিশ আসে, পুলিশ এসে নিজেদের মতন তদন্ত শুরু করে। তারা ওই রদ্দি মালের দোকানে যায়, সেই জায়গাটা ভালো করে চেক করে, এই 3 জনের ব্যাকগ্রাউন্ড চেক করে। তারা জানতে পারে এই 3 জনের সেইভাবে কোনো শত্রু নেই। তরু ভাই চৌহান, তার অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু এমনও ছিল না যে ফ্যামিলি চলবে না। সে ছিল মুখ এবং বধির, সে কিছু বলতে পারতো না, কিছু শুনতে পারতো না। আর আরেকজন ছিল মজদুর, আনি দিন খাই মানুষ। সে একদিন কাজে না গেলে তার ফ্যামিলি যেতে পাবে না। তো সেই ক্ষেত্রে তাদের এমন কেন হলো? আর রবীন্দ্র, যে ছিল ফুচকোয়ালা, তার সাথেও কারো শত্রুতা ছিল, এটা পুলিশ জানতে পারে না। এবার পুলিশ ভাবে যেহেতু গুজরাটে মদ ব্যান, সেহেতু এরা হয়তো কোনো বিষাক্ত মদ কনজিউম করেছে। সেই কারণে ওই রদ্দি মালের দোকানটা তারা ভালো করে চেক করে, এবং ভালো করে চেক করতে তারা দেখে যে ওখানে ছোট্ট একটা প্লাস্টিকের জিরা পানির বোতল পড়ে গেছে। এবার ওই জিরা পানির বোতলের মধ্যেই কি তারা মদ মিশিয়ে খেয়েছিল, এইটা জানতে তারা ওই বোতলটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয়। এবার আপনারা বলবেন যে তারা মদ থাকতে বিষাক্ত মদ কেন কনজিউম করবে? অ্যাকচুয়ালি গুজরাটে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল। মহাত্মা গান্ধী মদের প্রচণ্ডভাবে এগেনস্টে ছিল। তো এই কারণে গুজরাট সরকার ডিসাইড করে যে তাদের রাজ্যে মদ ব্যান থাকবে। তো এই মদ ব্যান থাকার কারণে অন্যান্য রাজ্য থেকে মদ আনে অনেকে, সেটা ইল্লিগালি বেচে, কিন্তু এই ক্ষেত্রে পুলিশের রেড পড়ে। তো সেই ক্ষেত্রে সবাই ওই মদটা কনজিউম করতে পারে না, অনেক সময় সেটার দামও অনেক বেড়ে যায়। তো তারা কি করে, লোকালি মিথাইল অ্যালকোহল দিয়ে মদ বানায়। কিন্তু এই মিথাইল অ্যালকোহলের পরিমাণ যদি ড্রিঙ্কসের মধ্যে একটু বেশি বা কম হয়ে যায়, তাহলেই বিপদ ঘটে। বেশি হলে সেটা বিষাক্ত মদে পরিণত হয়। তো এই ক্ষেত্রে সেরকম কিছু কি ঘটেছে? এইবার পুলিশ ময়না তদন্তের রিপোর্টে জানতে পেরেছে তাদের হার্ট অ্যাটাক হয়েছে। এইদিকে জিরা পানির বোতলটা তারা ফরেন্সিকের জন্য পাঠিয়েছে। কয়েকদিন পর তারা ডিসাইড করে যে এই 3 জনের ভিসারা আছে, সেটাও ল্যাবে টেস্টিংয়ের জন্য পাঠানো হবে। পুলিশ কয়েকদিন চুপচাপ বসে থাকে।
তদন্ত কোনো এগোয় না। এবার তারিখ চলে আসে 26শে ফেব্রুয়ারি 2025। এই তিনজনের ভিসারা রিপোর্ট আসে এবং সেই ভিসারা রিপোর্টে বলা হয় তাদের পেটে পাওয়া গেছে বিষ, তার সাথে সাথে জিরা পানি। তার মানে ওই যে প্লাস্টিকের বোতল যেটাতে জিরা পানি বিক্রি হয় তার মধ্যেই কেউ একটা বিষ মিশিয়ে দিয়েছিল, কিন্তু কে মেশালো? পুলিশ এবার তদন্ত করে যেখানে ওই রদ্দিমালের দোকান আছে ঠিক তার কাছে নিয়ারেস্ট যতগুলো মুদিখানার দোকান আছে যেখানে এই টাইপের জিরা পানির বোতল বিক্রি হয় সেইখানে কোনোভাবে কেউ বিষ মেশাচ্ছে কিনা। সেখানে যতগুলো মুদিখানার দোকানদার আছে তাদেরকে ডাকা হয়, তাদের দোকান থেকে সমস্ত স্যাম্পেল কালেক্ট করা হয়, সেগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। কোনো জিরা পানিতে বিষ পাওয়া যায়নি। তার মানে পুলিশ বুঝতে পারে ইচ্ছা করে কেউ এই জিরা পানির বোতলে এই তিনজনকে বিষ মিশিয়েছে। তার মানে গ্রামে যদি এদের শত্রু না থাকে, যদি এদের হঠাৎই এইভাবে কেউ মেরে ফেলে থাকে, তার মানে গ্রামের মধ্যেই একটা সিরিয়াল কিলার আছে। এই কারণে পুলিশ এবার ডিজিটাল এভিডেন্সের দিকে হাত বাড়ায়। তারা ওইখানে যত সিসিটিভি ক্যামেরা ছিল তরু ভাইয়ের দোকানে আসার আগে যাওয়ার আগে সবগুলো এক এক করে চেক করতে থাকে। ওই এরিয়ার ডাম্প ডেটা তারা চেক করতে থাকে। ডাম্প ডেটা মানে কি? ওই এরিয়াতে পার্টিকুলারলি একটা টাইমে কতগুলো ফোন অ্যাক্টিভ ছিল। যতগুলো ফোন অ্যাক্টিভ ছিল তারা কি সবাই ওই গ্রামের মেম্বার? গ্রামের বাইরে থেকে কেউ কি ওইখানে ওই সময় এসেছিল, সে কতক্ষণ থাকে আগে এসেছে কিনা, এই সমস্ত কিছু চেক করতে থাকে। সিসিটিভি ফুটেজ তারা যখন চেক করছিল সেই চেকিংয়ের সময় তারা দেখতে পায় এক ব্যক্তি যে ওই গ্রামেরই বাসিন্দা, সে কিন্তু ওই ঘটনার আগে পরে ওই দোকানে গেছিল এবং ওই দোকান থেকে বেরিয়েছে। ডাম্প ডেটা, কল ডিটেল রেকর্ড, লোকেশন সমস্ত কিছু করে ওই মানুষটার দিকেই আঙ্গুল যাচ্ছিল। ওই মানুষটাকে পুলিশ এবার অ্যারেস্ট করে। সে আবার নিয়ারেস্ট স্কুলের টিচার, তার ওয়াইফও সেই স্কুলের টিচার, তার দুটো সন্তান আছে। এক সন্তান তো ক্লাস 12-এ পড়ে আর আরেক সন্তান ক্লাস 8-এ পড়ে। তো সেই ক্ষেত্রে তাকে অ্যারেস্ট করতেই গ্রামবাসীরা একদম অবাক হয়ে যায়। কেন ওই টিচার এরকম ঘটালো? নাকি ওই টিচার কিছুই ঘটায়নি, জাস্ট পুলিশ বলিকা বাকরা ওই টিচারকেই বানাচ্ছে? টিচারের নাম ছিল হরিকিষান। হরিকিষানকে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় তখন হরিকিষান পুলিশকে বলে যে আপনারা একটা টিচারকে এইভাবে দোষ দিতে পারেন না। আমি স্কুলে টিচিং করি, সৎভাবে ইনকাম করি, আপনারা এইভাবে আমাকে ফাঁসাচ্ছেন। কত নেতা মন্ত্রী আছে, কত ইল্লিগাল কাজ করে, তাদের বেলায় তো আপনারা চুপচাপ থাকেন। কত কুকর্মকারী তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদের বেলায় আপনারা তো চুপচাপ বসে থাকেন, তখন তো কিছু করেন না। তাহলে আমার বেলায় এরকম কেন করছেন? পুলিশ বুঝতে পারে এত মিষ্টি মিষ্টি নীতি কথা যে দিচ্ছে সে কিছু না কিছু জানে। অ্যাকচুয়ালি পুলিশের কাছে তো প্রমাণ আছে। এবার পুলিশ টিচারের সামনে ওই প্রমাণগুলো এক এক করে রেখে বলে যে মাস্টার মশাই, আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে, আপনি স্বীকার করে নিন, না হলে আমরা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটা মোটেও আপনার জন্য সুখকর হবে না। শিক্ষক হরিকিষান একদিন পর অ্যাকসেপ্ট করে যে সে ওই তিনজনকে মেরেছে। কিন্তু পুলিশ বলে ওই তিনজনের সাথে তোমার কোনো শত্রুতা ছিল? তখন সে বলে যে না, কোনো শত্রুতা ছিল না। তাহলে তুমি কি সিরিয়াল কিলিংস করছিলে? তখন সে বলে যে না না, একদমই না। তাহলে তাদেরকে মারলে কেন? তখন সে বলে আমি মৃত্যুর এক্সপেরিমেন্ট করছিলাম, সেই কারণে আমি মারতে চেয়েছিলাম তরুভাই চৌহানকে, কিন্তু ঘটনাবশত তিনজন ওই কেসে মারা যায়। আমি নিজে জেনেও বেশ দুঃখ পাই, কিন্তু আমার কিছু করার ছিল না। এবার হরিকিষান বলতে থাকে যে আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম এবং কম বয়সেই একটা স্কুলে টিচিংয়ের চাকরি পেয়ে যাই। সেখান থেকে আমার পরিচয় হয় আমার ওয়াইফের সাথে। ফ্যামিলিতে বলি, একটা লাভ কাম অ্যারেঞ্জ বিয়ে হয়, আমাদের দুটো সন্তান হয়। কিন্তু আজ থেকে 4 বছর আগে হঠাৎই আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় একটা মধুচক্র কেসে। এবার আমি বুঝতে পারি না যে আমি মধুচক্র কেসে কিভাবে ইনভলভ হলাম। আমি তো ওরকম কোনো কর্মকাণ্ড কোনোদিন করিনি। আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক খারাপ হতে শুরু করে। পরে বুঝতে পারি যে আমার আইডি ইউজ করে কেউ ফেকভাবে কোনো একটা হোটেল রুম বুক করে সেখানে ইল্লিগালি এরকম কাজ চলছিল। এবার পুলিশ ঠিকঠাক কোনো তদন্ত করেনি, তদন্ত না করেই আমাকে অ্যারেস্ট করে। আমি কয়েকদিন পর বেইল পাই, কিন্তু কোর্টে হিয়ারিং চলছিল।
এই কেসে আমার বাবা আমাকে সাপোর্ট করছিল। আমি যখন আমার ওয়াইফকে পুরো ব্যাপারটা বোঝাই, যখন সমস্ত প্রমাণ দেখাই যে আমি এর সাথে যুক্ত নই, তখন ওয়াইফও আমাকে সাপোর্ট করতে থাকে। কিন্তু প্রবলেম হচ্ছে এই কেসে যত প্রমাণ আমার এগেনস্টে ছিল তার এগেনস্টে আমি কোনো প্রমাণ রাখতে পারছিলাম না যে আমি নির্দোষ। তো সেই ক্ষেত্রে এই কেসে আমার জেল হতেই পারত। কয়েকদিন পরেই হিয়ারিং ছিল। তারপরে আরও বিপদ চলে আসে যে 2 মাস আগে আমার বাবা মারা যায়। আমি ভেঙে পড়ি, আমার মেইন সাপোর্ট পিলার আমার কাছ থেকে চলে যায়। এবার আমি কি করব? আমি যদি এই কেসে ফেসে জেলে চলে যাই তাহলে আমার ছেলেদের কি হবে, আমার ওয়াইফের কি হবে, আমার চাকরি চলে যাবে, আমি পেনশন পাবো না, আমার ফ্যামিলির কি হবে। সমাজে আমার ব্যাপারে অলরেডি অনেক দুর্নাম ঘটে গেছে, আরও দুর্নাম রটতে চলেছিল। তো সেই ক্ষেত্রে আমার কিছু তো একটা করতে হতো। তো আমি ডিসাইড করি আমি আমার পরিবারকে এই সমস্ত বিপদ থেকে বাঁচাবো, নিজে এই পৃথিবী থেকে চলে গিয়ে। তো এই কারণে আমাকে তো মরতে হবে। তো কিভাবে মরবো? আমি কেমিস্ট্রির টিচার ছিলাম। আমি স্কুলের ল্যাবে অনেক টেস্ট করাই। সেই টেস্টে আমি একটা কেমিক্যালের নাম জানতে পারি। কিন্তু স্কুল থেকে যদি আমি ওই কেমিক্যালটা চুরি করতাম তাহলে আমি আজকাল পরশু ধরা পড়ে যেতাম। আমার মৃত্যুর পর আমার ফ্যামিলি পেনশন পেত না। আমি যে ইন্স্যুরেন্স করিয়ে রেখেছিলাম সেই ইন্স্যুরেন্সের টাকা আমার ফ্যামিলি পেত না। তো এই কারণে আমি ডিসাইড করি যে না, স্কুল থেকে আমি চুরি করব না। আমি অনলাইন পোর্টালে আরও অনলাইনে অন্যান্য জায়গায় সার্চ করি। ওটা একটা নর্মাল কেমিক্যাল ছিল, কিন্তু সেটা দোকানে পাওয়া যায় না। আমি অনলাইনে ওটা অর্ডার করি। এবার এই অর্ডার করে আমাকে দেখতে হবে যে এই কেমিক্যালে কারোর মৃত্যু হয় কি হয় না, এক্সপেরিমেন্ট তো করতে হবে। তো এই কারণে আমি আমার প্রতিবেশী মুখ এবং বধির তরু ভাই চৌহানকে চুজ করি। কেন চুজ করি? এক তো সে বোবাখালা ছিল। সে যদি মারা যায়, এই কেমিক্যালটা তার শরীরে আছে, তার জন্য তার মৃত্যু হয়েছে, সেটা কি বোঝা যায়? যদি বোঝা যায় তাহলে আমি এক্সপেরিমেন্টে ফেল করে গেছি। আর যদি বোঝা না যায় তাহলে আমি ওইভাবেই আমার ব্যাপারটাও সাল্টাবো। তাহলে আমার ব্যাপারটাও কেউ বুঝতে পারবে না। আমার ফ্যামিলি পেনশন সমস্ত সুযোগ সুবিধা, তার সাথে সাথে ইন্স্যুরেন্সের টাকাও পাবে। তো এই কারণে এক্সপেরিমেন্ট করি। আমি লোকাল মুদিখানার দোকান থেকে একটা জিরা পানির বোতল কিনে তার মধ্যে ওই কেমিক্যালটা মেশাই, তরুভাই চৌহানকে দিই। এবার পুলিশ জিজ্ঞাসা করে যে তুমি তরুভাই চৌহানকে দিয়েছিলে, কিন্তু বাকিরা মরল কি করে? পুলিশ যখন এই ব্যাপারে তদন্ত করে তখন জানতে পারে এই তরুভাই চৌহান খুব ভালো হৃদয়ের মানুষ ছিল। সে যখনই কিছু খেত অন্যান্যদের শেয়ার করে খেত। তো এই ক্ষেত্রে এই যে জিরা পানি আছে সেটা যখন এই তরুভাই চৌহানকে এই হরিকিষান অফার করে, তরুভাই চৌহান যখন এটা ড্রিঙ্ক করছিল তখন পাশেই ইন্দ্র আর গঙ্গারাম আড্ডা মারছিল। তাদেরকে ডেকে এটা অফার করলে তারা এটা খায় এবং খানিকক্ষণেই তাদের ওখানে মৃত্যু হয়। এবং এই মৃত্যুর পরে এক গ্রামবাসী তাদেরকে ওই দোকানের মধ্যেই অচৈতন্য অবস্থায় দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের খবর দেয়, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবার হরিকিষানের যে ওয়াইফ আছে কনফার্ম করার জন্য হরিকিষান যা যা বলেছে সেগুলো সত্যি কিনা তাকেও তদন্ত করা হয়। সেখানে তার ওয়াইফ বলে যে হ্যাঁ, আমি জানতাম আমার হাজবেন্ডের এগেইনস্টে একটা ফেক মধুচক্রের কেস লাগানো হয়েছিল। সেই কেসে আমার হাজবেন্ড ফেসে যেতে পারে, এই কারণে সে খুব টেনশনে থাকতো। আমার শ্বশুর মশাই 2-2.5 মাস আগে মারা যায়, তাতে তার টেনশন আরও বেড়ে যায়। সে নানান কিছু নিয়ে চিন্তা করতে থাকে। তার চাকরি চলে যাবে সেটা নিয়েও সে টেনশন করতে থাকে, তার জেল হবে সেটা নিয়েও সে খুব টেনশন করতে থাকে, গ্রামে দুর্নাম হবে, সবাই আমার ছেলেদেরকে আমাকে বাজে বলবে সেটা নিয়েও সে খুব টেনশন করতে থাকে। এই কারণে তাকে আমি নজরে রাখছিলাম, সে যেন কোনো বাজে পদক্ষেপ না নিতে পারে। তখন একটা জিনিস দেখতে পাই, বাড়িতে একটা কেমিক্যাল ডেলিভারি হচ্ছে। আমি বুঝতে পারি এই কেমিক্যাল দিয়ে হরিকিষান কোনো একটা কিছু ঘটাবে। আমি সেই কেমিক্যালটা লুকিয়ে নিয়ে নিই এবং ফেলে নিই। কিন্তু তারপরেও হরিকিষান ওই কেমিক্যালটা কি করে পেল আমি জানি না। এই ব্যাপারে যখন পুলিশ আবার হরিকিষানকে জিজ্ঞাসা করে তখন সে বলে যে আমি জানতাম আমার ওয়াইফ সমস্ত কিছু লক্ষ্য করছে, বাড়িতে ডেলিভারি হচ্ছে, আমি অনেক সময় স্কুলে থাকি, সেও থাকে, ছেলেরা নিতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারি যে আমার ওয়াইফ বা আমার ছেলেরা হয়তো এটার উপর নজর করেছে, তারা এটা ফেলে দিলেও দিতে পারে। তো এই ক্ষেত্রে আমি ওই কেমিক্যাল থেকে সামান্য অংশ সরিয়ে রাখি এবং কেমিক্যালটা আমি চুপচাপ একটা জায়গায় রেখে দিই। তারপর দেখি ওই কেমিক্যালটা গায়েব হয়ে গেছে। যেটুকু অংশ আমি সরিয়ে রেখেছিলাম সেটুকু আমার জন্য এবং তরুভাই চৌহানের জন্য যথেষ্ট ছিল। এবার ওইটুকু দিয়েই তরুভাই চৌহানের উপর আমি এক্সপেরিমেন্ট করি।
ভাবি সে যদি মরে যায়, যদি কেমিক্যালটা না জানা যায়, তাহলে আমি ওটা নিজের উপর প্রয়োগ করব এবং কেউ বুঝতে পারবে না। আর যদি তরুভাই কোনোভাবে বেঁচেও যায় তাহলে আমি এক্সপেরিমেন্টে ফেল করে গেছি। কিন্তু যেহেতু তরুভাই মুখ এবং বধির, সে কথা বলতে পারে না, শুনতে পারে না, তো পুলিশকে বা অন্য কাউকে সে কিছু বলতে পারবে না এবং সে পড়াশোনাও জানে না। সে আমাকে হয়তো সন্দেহও করবে না, সে ভাববে তার ফুড পয়জনিং হয়েছে বা অন্য কিছু হয়েছে, কেউ এই বিষয়ে খুব একটা তদন্ত করবে না। তো এই সমস্ত কিছু ভেবেই আমি এই কাজটা করেছিলাম। কিন্তু আমার নিজেরই এখন খারাপ লাগছে যে তিনটে বেচারা মানুষের এইভাবে মৃত্যু হলো। আপাতত এই হরিকিষান জেলে আছে, কোর্টে তার হিয়ারিং শুরু হয়েছে। যা ঘোষণা যখন হবে সেটা আমি কমিউনিটি ট্যাবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। পুলিশ এই কেসে বলে যে আমাদের কাছে যথেষ্ট ডিজিটাল ফুটপ্রিন্ট, আরও অন্যান্য সাক্ষীর প্রমাণ সমস্ত কিছু আছে, তাতে হরিকিষানের মিনিমাম আজীবন কারাবাস তো হবেই হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস দেখেছেন, এই হরিকিষানকে মধুচক্রের ফেক কেসে ফাঁসলো, সেই কেসটা না হলে এতগুলো লাইফ নষ্টই হতো না। পুলিশ কেসগুলো ঠিকঠাকভাবে তদন্তই করে না। কেসে যখন একটা মানুষকে বলা হয় যে তুমি দোষী বা তাকে অ্যারেস্ট করা হয়, সেই ক্ষেত্রে পুলিশ মোস্ট অফ দ্য টাইম বলে যে তুমি নির্দোষ, কিন্তু তুমি যে এটা বলছো সেটার প্রমাণ তুমি নিজে বার করে আনো। আসলে এই জিনিসটা খোঁজার দায়িত্ব কিন্তু পুলিশের, কিন্তু পুলিশ অনেক সময় এই কাজটা করে না। আজকে যদি মধুচক্রের এই জিনিসটা না হতো তাহলে হরিকিষান এই সমস্ত ঘটনা ঘটাতেও না। আর হরিকিষান সেও অদ্ভুত, সে নিজে যাবে তো যাক না, অন্য কাউকে দিয়ে এক্সপেরিমেন্ট কেন করাবে? তার মধ্যেও একটা ক্রিমিনাল মাইন্ডসেট কিন্তু অলরেডি অনেক আগে থেকে ছিল। সে ভাবছিল যদি সে মরে যায়, যদি কেউ জানতে না পারে, তার মানে একটা মৃত্যু সে আগে থেকে ঘটিয়েই দেবে। এবং কেন ঘটাবে? মুখ অ্যান্ড বধির, তাই তার মানে মুখ অ্যান্ড বধিরের কোনো ভ্যালু নেই এই পৃথিবীতে, এইরকমই সে হয়তো মনে করতো। তো টিচারের এরকম মনে করা একটা বিষাক্ত জিনিস কিন্তু সমাজের জন্য। তো আজকের ঘটনাটা বেশ দুঃখজনক। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।